আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যের মন্ত্রীরা নিজ নিজ দপ্তরের দায়িত্ব পাওয়ার পর তাদের বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়েছেন। শিক্ষামন্ত্রী বলেছেন, পশ্চিমবঙ্গকে দেশের শিক্ষাক্ষেত্রে অগ্রণী ভূমিকায় প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য। রাজ্যে তৃণমূল কংগ্রেস পরিচালিত বিভিন্ন স্থানীয় প্রশাসনে সর্বোচ্চ পদাধিকারীদের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করছেন দলেরই সদস্যরা। নাটকে অনন্য অবদানের জন্য কল্লোল ভট্টাচার্য সাহিত্য নাটক একাডেমি পুরস্কার পেতে চলেছেন। ছৌ নাচের জন্য নৃপেন সহিশকে সম্মান জানানো হবে। ওস্তাদ বিসমিল্লাহ খাঁ যুব পুরস্কার পাবেন রাহুল দেব মণ্ডল। রাজ্যের প্রায় সব জেলাতেই আজ ঝড় বৃষ্টির পূর্বাভাস। ফিফা ফুটবল বিশ্বকাপ শুরু হচ্ছে আজ। আসছি বিস্তারিত খবরে। রাজ্য সরকার দপ্তর বন্টন করার পর মন্ত্রীরা নিজ নিজ দায়িত্ব গ্রহণ করেছেন। বিভিন্ন দপ্তরের মন্ত্রী নতুন সরকারের পরিকল্পনার কথা জানিয়েছেন। নতুন উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, 2020 জাতীয় শিক্ষানীতি রাজ্যে কার্যকর করা হবে। বিকাশ ভবনে দফতরের আধিকারিকদের সঙ্গে প্রাথমিক বৈঠকের পর গতকাল তিনি বলেন, পূর্ববর্তী সরকারের আমলে পশ্চিমবঙ্গ সব ক্ষেত্রে পিছিয়ে পড়ে। শিক্ষাক্ষেত্রে এর প্রভাব সবচেয়ে বেশি বোঝা যায়। কেন্দ্রীয় সরকারের শিক্ষানীতির প্রতিটি বিষয়কে আমরা এখানে প্রয়োগ করব। বাংলার ছাত্রছাত্রীরা যারা উচ্চ শিক্ষার্থী দেশের অন্য প্রান্তের সঙ্গে সঙ্গে সেই একই বেনিফিট বঙ্গের মাটিতেও তারা পেতে পারে। যে আগামী 5 বছরে শিক্ষাক্ষেত্রে পশ্চিমবঙ্গ আবার সারা ভারতবর্ষে অধিনায়কত্ব করবে। বাঙালিকে উচ্চশিক্ষায় আবার প্রতিষ্ঠা দেওয়াই হবে আমাদের সরকারের একমাত্র। বছর বছর এসএসসি, সিএসসি, পিএসসি, দুর্নীতিমুক্ত প্রশাসন, ঘুষমুক্ত চাকরি। উচ্চশিক্ষা কি, কারিগরি শিক্ষা কি, স্কুল শিক্ষা, নিয়োগ হবে একেবারে স্বচ্ছ এবং ঘুষমুক্ত। রাজ্যের অর্থনীতির উন্নয়নে কর না বাড়িয়ে রাজস্ব আদায়ের ওপর জোর দেওয়াই তার প্রথম লক্ষ্য বলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন। নবান্নে দপ্তরের দায়িত্ব নিয়ে গতকাল তিনি সাংবাদিকদের বলেন, রাজ্যে বর্তমানে রাজস্ব আয়ের যে সুযোগ আছে তার সবটা ব্যবহার করা হয় না, সেই জায়গাগুলিকেও খুঁজে দেখতে হবে বলে তিনি জানিয়েছেন। অন্যদিকে নতুন শিল্পমন্ত্রী তাপস রায় জানিয়েছেন, রাজ্যকে অতীতের মতো শিল্পবান্ধব হিসেবে গড়ে তুলতে রাজ্য সরকার বদ্ধপরিকর। দপ্তরের দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের তাপস বাবু বলেন, টাটারা চাইলে রাজ্যে ফিরতেই পারেন। ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরকে, বিনিয়োগকারীদেরকে পশ্চিমবঙ্গমুখী করা, টাটার ডিপারচারের পরে এবং 6,688 জন এই গত 15 বছরের রাজত্বে নানান কারণে 6,688 জন যারা ত্যাগ করেছিলেন পশ্চিমবাংলা, তাদের ফিরিয়ে আনা, টাটাকে ফিরিয়ে আনা। আমরা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি গভর্নমেন্ট, এবং সেটাকে আমরা কিন্তু কথাই নয়, আমরা ব্যবহারে, আচারে, আচরণে সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমরা সেটা প্রতিষ্ঠিত করব। এমজি নারেগার আওতায় রাজ্যের বিভিন্ন জেলায় কাজ আবারও শুরু হয়েছে। হুগলির খানাকুল 2 নম্বর পঞ্চায়েতে পুকুর খননের কাজ পেয়ে খুবই খুশি স্থানীয় মানুষ। এলাকার বিধায়ক সুশান্ত ঘোষ জানান, তৃণমূল কংগ্রেসের আমলে জব কার্ড দুর্নীতির বিরুদ্ধে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে স্বচ্ছভাবে কাজ শুরু হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। পূর্ব বর্ধমানের রায়নায় বিদ্যানিধি গ্রামেও এলাকার বিধায়ক সুভাষ পাত্রের উপস্থিতিতে এই প্রকল্পের কাজ শুরু হয়েছে। পালা বদলের পর রাজ্যের বিভিন্ন স্থানীয় প্রশাসনিক সংস্থায় তৃণমূল কংগ্রেসের নির্বাচিত প্রতিনিধিরা পদাধিকারীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন। 42 সদস্যের হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস ও সহ সভাধিপতি অজয় ভট্টাচার্যের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন 25 জন সদস্য। তৃণমূল কংগ্রেসের এই সদস্যরা দলেরই জেলা সভাধিপতির বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা সহ বিভিন্ন অভিযোগ এনেছেন। জেলা পরিষদে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত সদস্য তুষার ঘোষ বলেন, আমরা 25 জন সদস্য আজকে সই করে ডিভিশনাল কমিশনারের কাছে হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস এবং সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্যের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার জন্য জমা পড়েছে কাগজ। দীর্ঘদিন ধরে এই জেলা পরিষদের স্বৈরাচারী মনোভাব, স্বজন পোষণ এবং দুর্নীতি, অনুন্নয়ন, এই সমস্ত প্রশ্নগুলো আমাদের মধ্যে দীর্ঘদিন ধরেই জেগেছিল। তৃণমূল কংগ্রেস পরিচালিত বাঁকুড়া পৌরসভার পুরপ্রধানের বিরুদ্ধেও দলের 16 জন কাউন্সিলর অনাস্থা প্রস্তাব এনেছেন। পুরসভায় 24টি ওয়ার্ডের মধ্যে বুধবার উপপুরপ্রধান সহ মোট জেলা শাসকের দফতরে গিয়ে লিখিতভাবে তারা নিজেদের অনাস্থা জমা দেন।
সাধারণ মানুষকে বঞ্চিত করে নিজের বাড়িতে প্রচুর পরিমাণে ত্রাণ সামগ্রী মজুত রাখার অভিযোগে গতকাল পশ্চিম মেদিনীপুরের ডেবরার ৩ নম্বর সত্যপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বাড়িতে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। পরে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের যৌথ দল অভিযুক্ত উপপ্রধান চন্দন বেরাকে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় তিনি জনরোষের শিকার হন। পূর্ব বর্ধমানের গুসকরার একটি সমবায় সমিতির গোডাউন থেকেও প্রচুর ত্রিপল, শাড়ি, লুঙ্গি, শিশুদের বেশ কিছু জামাকাপড় গতকাল উদ্ধার করা হয়েছে। ওই গোডাউন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অভেদানন্দ ঠান্ডারের দখলে ছিল। রাজ্য সরকার আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে উপভোক্তাদের যাবতীয় তথ্য যাচাই শুরু করেছে। আগামী 25শে জুনের মধ্যে এই কাজ শেষ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আইন ও বিচার মন্ত্রক আইনজীবী ধীরজ কুমার ত্রিবেদীকে কলকাতা হাইকোর্টে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল হিসেবে নিয়োগ করেছে। 9 জুলাই থেকে পরবর্তী 3 বছরের জন্য তিনি এই দায়িত্ব পালন করবেন। নির্বাচন পরবর্তী পর্বে দলের মধ্যে বিদ্রোহের মধ্যেই মমতা ব্যানার্জির পর এবার 10 জনপদে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। সূত্রের খবর, রাহুল এবং অভিষেকের মধ্যে প্রায় 1.5 ঘন্টা ধরে বৈঠক হয়। এর আগে দিল্লিতে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেন তৃণমূল নেত্রী। সূত্রের খবর, বিরোধী জোট ইন্ডিয়াকে শক্তিশালী করার বিষয় নিয়ে আলোচনা হয়েছে তাদের মধ্যে। মমতা ব্যানার্জি গতকাল দিল্লি থেকে কলকাতায় ফিরলেও ফেরেননি অভিষেক ব্যানার্জি। এদিকে তৃণমূল কংগ্রেসকে কংগ্রেসের সঙ্গে মিশিয়ে দেওয়ার জল্পনাকে কটাক্ষ করেছেন রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে 3 বার নোটিশ পাওয়ার পরেও হাজিরা না দেওয়ায় তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক ব্যানার্জির গতিবিধির ওপর সিআইডি নজরদারি শুরু করেছে। বিধানসভার সইজাল কাণ্ড হাজিরা এড়িয়ে অভিষেক এখন দিল্লিতে। আদালতের নির্দেশ সত্ত্বেও তিনি তদন্তে সহযোগিতা করছেন না বলে মনে করছে সিআইডি। এদিকে ত্রিপুরার খোয়াই আদালত থেকে অভিষেক ব্যানার্জিকে সশরীরে হাজিরার সমন জারি হয়েছে। উল্লেখ্য, মঙ্গলবারই অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানাতেও অভিযোগ দায়ের হয়েছে। আজ কলকাতা হাইকোর্টে সিআইডি নোটিশের বিরুদ্ধে অভিষেক ব্যানার্জির রক্ষা কবচ চেয়ে যে মামলা দায়ের করেছিলেন তার শুনানি হবে। এছাড়াও বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচনের সই জালিয়াতির তদন্তে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে থাকা তৃণমূল কংগ্রেসের অফিস এবং অভিষেক ব্যানার্জির অফিসে তল্লাশির বিরোধিতা করে দায়ের হওয়া 2টি মামলার শুনানির কথাও রয়েছে আজ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক 2024 ও 2025 সালের জন্য সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ, একাডেমি রত্ন ও সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার এবং 2024 ও 25 সালের জন্য ওস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কার ঘোষণা করেছেন। নাটকে অনন্য অবদানের জন্য এবারের সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেলেন তেপান্তর গোষ্ঠীর প্রতিষ্ঠাতা তথা সংস্কার ভারতী পশ্চিমবঙ্গের প্রদেশ সমিতির সহসভাপতি কল্লোল ভট্টাচার্য। এই সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড সম্মানটা পেয়ে খুবই ভালো লাগছে। ভাবিনি যে এই রকমের একটা সম্মান আমি পাবো। প্রত্যন্ত একটা গ্রামের মধ্যে একটা থিয়েটারের কাজ করা শুরু করেছিলাম এবং সেখানেই বিগত 30 বছর ধরে কাজ করে চলেছি। তেপান্তর নাট্যগ্রাম, যেটা আজকে আমাদের সারা দেশেই পরিচিত একটা জায়গা। গ্রামে বসেও ভালো কাজ করা যায়, সেই কাজকে সর্বভারতীয় স্তরে আন্তর্জাতিক ক্ষেত্রেও পৌঁছে দেওয়া যায়। পুরুলিয়ার বালিগড়ার নৃপেন সহিস ছৌ নাচের জন্য পুরস্কৃত হচ্ছেন। এছাড়াও 30 বছর ধরে ভরতনাট্যমের সঙ্গে যুক্ত রাহুল দেব মণ্ডল 2024-এর উস্তাদ বিসমিল্লাহ খাঁ যুব পুরস্কার পেয়েছেন। রাজ্যের প্রায় সব জেলাতেই আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে গতকালের বৃষ্টির ফলে তাপমাত্রা আজ অনেকটাই কম। একটি প্রতিবেদন। ইতোমধ্যেই উত্তরবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করায় হিমালয় সন্নিহিত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে বলে খবর। গতরাতেও দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টি হয়। আজ জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। আগামী 2-3 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরো কিছুটা অগ্রসর হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হুগলি জেলায় দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা ও আশপাশের জেলাতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
ফিফা বিশ্বকাপ ফুটবল আজ শুরু হচ্ছে। এবারই প্রথম সর্বাধিক 48টি দেশ প্রতিদ্বন্দ্বিতা করবে। সেই সঙ্গে এই প্রথম 3টি দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করছে। শেষে বিশেষ খবর আরও একবার। রাজ্যের মন্ত্রীরা নিজ নিজ দপ্তরের দায়িত্ব পাওয়ার পর তাদের বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়েছেন। শিক্ষামন্ত্রী বলেছেন, পশ্চিমবঙ্গকে দেশের শিক্ষাক্ষেত্রে অগ্রণী ভূমিকায় প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য। রাজ্যের তৃণমূল কংগ্রেস পরিচালিত বিভিন্ন স্থানীয় প্রশাসনে সর্বোচ্চ পদাধিকারীদের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করছেন দলেরই সদস্যরা। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নীতি আয়োগের 11তম গভর্নিং কাউন্সিলের বৈঠকের পৌরোহিত্য করবেন। প্রধানমন্ত্রী বলেছেন, বিকশিত ভারতের স্বপ্ন এখন দেশের প্রতিটি মানুষের স্বপ্ন সংকল্পে পরিণত হয়েছে। নিরবচ্ছিন্নভাবে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য শ্রী মোদীর ভূয়সী প্রশংসা করে এনডিএ এবং কেন্দ্রীয় মন্ত্রিসভা এটি প্রস্তাব গ্রহণ করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রুমেন রাদেফের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেছেন। ডক্টর জয়শঙ্কর আজ ফিনল্যান্ড সফর করবেন। পশ্চিম এশিয়ায় যুদ্ধবসানের লক্ষ্যে পুনরায় আলোচনা শুরুর প্রচেষ্টা সত্ত্বেও তেহরানের হামলা জবাবে মার্কিন সেনাবাহিনী ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক 2024-25 সালের জন্য সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ, একাডেমি রত্ন, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার ঘোষণা করেছে। 2024-25 সালের জন্য ওস্তাদ বিশপিন লাখা যুব পুরস্কার ঘোষণা হয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবল আজ শুরু হচ্ছে। এবারই প্রথম সর্বাধিক 48টি দেশ অংশগ্রহণ করছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নীতি আয়োগের 11তম গভর্নিং কাউন্সিলের বৈঠকের পৌরোহিত্য করবেন। নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে বৈঠক অনুষ্ঠিত হবে। বিকশিত ভারত 2047-এর লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টিম ইন্ডিয়া ভাবনার সঙ্গে সঙ্গতি রেখে এই বৈঠকে লিঙ্গ, বয়স, আর্থসামাজিক পটভূমি নির্বিশেষে দেশবাসীর উন্নয়নের বিষয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী বলেছেন, দেশের 140 কোটি নাগরিকের আকাঙ্ক্ষা অবশ্যই পূরণ হবে। এনডিএ জোট সর্বদাই দেশের জনসাধারণের বিশ্বাসকে শক্তিশালী করেছে। গত সন্ধ্যায় নতুন দিল্লি ভারত মণ্ডপমে এনডিএ সম্মেলনে শ্রী মোদী ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, কংগ্রেসের বিশ্বাসঘাতকতার পর দেশের মানুষ এনডিএ সরকারের উপর তাদের আস্থা অর্পণ করেছে। 2014 সালের আশার উদীয়মান সূর্য আজ নতুন করে আত্মবিশ্বাসের কিরণে রূপান্তরিত হয়েছে। দেশের মানুষ প্রথমবারের মতো দেখেছে যে যখন একটি সরকার সঠিক উদ্দেশ্য নিয়ে পরিচালিত হয় তখন উন্নয়নও দ্রুত গতিতে হয়। তিনি বলেন, এনডিএ সরকারের এই 12 বছরে 25 কোটিরও বেশি মানুষের দারিদ্র্য থেকে মুক্তি এটাই প্রমাণ করে যে নীতিগুলি সঠিক এবং এর দিক নির্দেশনাও সঠিক। एनडीए सरकार के इन 12 वर्षों में 25 करोड़ से ज्यादा लोगों का गरीबी से बाहर निकलना ये दिखाता है कि हमारी नीतियां सही हैं, हमारी दिशा सही है। ये सफलता आज देश के हर उस व्यक्ति को एक भरोसा देती है कि एक न एक दिन उसका संघर्ष भी खत्म होगा। প্রধানমন্ত্রী আরও বলেন যে দেশের জনসাধারণ জাতীয় পর্যায়ে রাজনৈতিক স্থিতিশীলতার গুরুত্ব অনুধাবন করতে পেরেছে। 2014 সালের আগের দশকগুলিতে দেশে ব্যাপক অস্থিতিশীলতা অস্থিরতা ছিল, যার ফলে দেশকে চরম ভোগান্তির শিকার হতে হয়েছিল। শ্রী মোদী বলেন, দেশের প্রতিটি নাগরিক বিকশিত ভারতের স্বপ্নে উদ্বুদ্ধ এবং এই স্বপ্ন এখন আর কোনো ব্যক্তি, সরকার বা রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন দেশের প্রতিটি মানুষের স্বপ্ন ও সংকল্পে পরিণত হয়েছে এবং এই স্বপ্ন বাস্তবায়নে প্রত্যেককে প্রতিটি মুহূর্ত উৎসর্গ করতে হবে। आज देश का हर नागरिक विकसित भारत के सपने से भरा हुआ है। विकसित भारत का सपना अब किसी एक व्यक्ति का नहीं रहा, किसी सरकार का नहीं रहा, किसी दल का नहीं रहा। देश के जन जन का सपना बन चुका है, संकल्प बन चुका है। और इस सपने की पूर्ति के लिए हमें अपना हर पल समर्पित करना है। एनडीए के 12 वर्षों की एक बड़ी सफलता ये भी है कि देश कांग्रेस के कुचक्र से आजाद हुआ है।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের ক্রীড়াবিদদের ভূয়সী প্রশংসা করেছেন এবং অলিম্পিকের জন্য উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য নির্ধারণের আহ্বান জানিয়েছেন। গতকাল নতুন দিল্লির এনডিএ জোটের বৈঠকে তিনি ভারতীয় তরুণ ক্রীড়াবিদদের কৃতিত্ব এবং দেশে ক্রীড়াক্ষেত্রের ক্রমবৃদ্ধির মতো বিষয়গুলি তুলে ধরেন। আন্তর্জাতিক ক্রীড়ামঞ্চে আরও বড় লক্ষ্য পূরণের কথাও বলেছেন তিনি। ভারত ক্রমশ পেশাদার খেলাধুলার একটি কেন্দ্র হিসেবে গড়ে উঠছে এবং যুব সমাজ এক্ষেত্রে অসাধারণ সাফল্য পাচ্ছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বিশ্ব ক্রীড়াক্ষেত্রে ভারতের অবস্থান আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। ভারত ক্রমে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে অন্যতম কেন্দ্র হয়ে উঠছে এবং আগামী দিনে এই খ্যাতি আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল সোফিয়ায় বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রুমেন রাদেফের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিদেশমন্ত্রী ভারত ও বুলগেরিয়ার মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক ও কৌশলগত অংশীদারিত্ব জোরদার হওয়ার ফলে সৃষ্ট নতুন সুযোগগুলির উপর আলোকপাত করেন। পাশাপাশি ক্রমবর্ধমান অস্থিতিশীল বিশ্বে ঝুঁকি কমাতে ও বৈচিত্র্য আনতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও নিবিড় করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় ডক্টর জয়শঙ্কর জানান যে তাঁরা বাণিজ্য, বিনিয়োগ, ওষুধ শিল্প, সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ গবেষণা, প্রতিরক্ষা, যোগাযোগ ব্যবস্থা, সংস্কৃতি ও পর্যটন শিল্পের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছেন। ডক্টর জয়শঙ্কর আজ ফিনল্যান্ড সফর করবেন। সেখানে আয়োজিত 14th কুলতারান্তা টক্সে অংশ নেবেন। যাত্রী নিরাপত্তা জোরদার করতে ভারতীয় রেল দেশজুড়ে রেল স্টেশনগুলিতে অগ্নি নিরাপত্তা নিরীক্ষা বা ফায়ার সেফটি অডিট শুরু করতে চলেছে। এই উদ্যোগের লক্ষ্য হল অগ্নি নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করা এবং যাত্রীদের নিরাপত্তা ও রেলের সম্পদ সুরক্ষার ক্ষেত্রে যেসব ক্ষেত্রে উন্নতির প্রয়োজন সেগুলি চিহ্নিত করা। রিজার্ভ ব্যাংক এ মাসে 30 তারিখ থেকে কাগজের মুদ্রা নোট প্রত্যাহার করবে এবং সেগুলির পরিবর্তে প্লাস্টিক মুদ্রা নোট ব্যবহার করবে বলে দাবি করে সরকার বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া পোস্টকে খারিজ করেছে। প্রেস ইনফরমেশন ব্যুরো ফ্যাক্ট চেক ইউনিট এই দাবিকে ভুয়ো বলে অভিহিত করেছে। পিআইবির পক্ষ থেকে বলা হয়েছে, রিজার্ভ ব্যাংকের তরফে জানানো হয়েছে চলতি মাসে শেষ নাগাদ কাগজের নোট প্রত্যাহার বা প্লাস্টিক নোট আনার কোনো পরিকল্পনা সরকারের নেই। খবর শুনছেন আকাশবাণী থেকে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ অবসানের লক্ষ্যে পুনরায় আলোচনা শুরুর প্রচেষ্টা সত্ত্বেও তেহরানের হামলা জবাবে মার্কিন সেনাবাহিনী ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইরানের হামলার কয়েক ঘন্টার মধ্যেই বাহরেন, কুয়েত, জর্ডান থেকে মার্কিন বাহিনী আক্রমণ হানে। ইরানের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী সে দেশের দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাস, সিরিক, মিনাব ও কেশব দ্বীপে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে দিয়ে বলেছেন, আলোচনা থেমে থাকার জন্য সে দেশকে চরম মূল্য দিতে হবে। অন্যদিকে রাষ্ট্রসংঘে নিযুক্ত ইরানের প্রতিনিধি বলেছেন, হুমকি ও চাপের মুখে তেহরান কোনো আলোচনায় বসবে না। ইরান দাবি করেছে তেলবাহী ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজ সহ সব ধরনের নৌযান চলাচলের জন্য হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে বাণিজ্যিক জাহাজগুলি চলাচল অব্যাহত রয়েছে। এদিকে সংঘাতের জেরে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $93 ছাড়িয়ে গিয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে 25% মূল্য বৃদ্ধি পেল। পাক অধিকৃত জম্মু কাশ্মীরের মুজাফফরাবাদের কাছে পাকিস্তান সেনাবাহিনীর একটি MI-17 হেলিকপ্টার ভেঙে পড়ে। যান্ত্রিক ত্রুটির জন্য এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক 2024-25 সালের জন্য সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ, একাডেমি রত্ন, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার ঘোষণা করেছে। 2024-25 সালের জন্য ওস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কারও ঘোষণা হয়েছে। একাডেমির সাধারণ পরিষদ সঙ্গীত, নৃত্য, নাট্য, ঐতিহ্যবাহী লোকশিল্প এবং পুতুল নাচ সহ বিভিন্ন ক্ষেত্রে 108 জন শিল্পীকে 2024-25 সালের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারের জন্য মনোনীত করেছে। আবার সঙ্গীত নাটক একাডেমি 2024-25 সালের জন্য ওস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কারের জন্য 106 জন তরুণ শিল্পীকে নির্বাচিত করেছে। এটি বিশেষ অনুষ্ঠানে সঙ্গীত নাটক একাডেমির সভাপতি এই পুরস্কারগুলি প্রদান করবেন। মন্ত্রক জানিয়েছে, ওস্তাদ বিসমিল্লাহ খান পুরস্কারের সঙ্গে 25,000 টাকা তাম্রপত্র, অঙ্গবস্ত্র দেওয়া হবে। একাডেমি ফেলোশিপের ক্ষেত্রে 3 লক্ষ টাকা, একাডেমি পুরস্কারের ক্ষেত্রে 1 লক্ষ টাকার পাশাপাশি তাম্রপত্র, অঙ্গবস্ত্র প্রদান করা হবে। ফিফা বিশ্বকাপ ফুটবল আজ শুরু হচ্ছে। এবারে প্রথম সর্বাধিক 48টি দেশ প্রতিদ্বন্দ্বিতা করছে। সেই সঙ্গে প্রথম 3টি দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করছে।
শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নীতি আয়োগের 11তম গভর্নিং কাউন্সিলের বৈঠকে পৌরোহিত্য করবেন। প্রধানমন্ত্রী বলেছেন, বিকশিত ভারতের স্বপ্ন এখন দেশের প্রতিটি মানুষের স্বপ্ন সংকল্পে পরিণত হয়েছে। নিরবচ্ছিন্নভাবে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য শ্রী মোদীর ভূয়সী প্রশংসা করে এনডিএ এবং কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি প্রস্তাব গ্রহণ করেছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ অবসানের লক্ষ্যে পুনরায় আলোচনা শুরুর প্রচেষ্টা সত্ত্বেও তেহরানের হামলার জবাবে মার্কিন সেনাবাহিনী ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। খবর শেষ হলো।